গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক। রাত ৩টা থেকে শুরু হয় এই সংঘর্ষ। জুবায়েরপন্থীদের দাবি, বুধবার আনুমানিক রাত ৩টার দিকে বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও পাহারায় নিয়োজিতদের উপর হামলা চালায় সাতপন্থীরা। হামলায় তাদের ৩ সমর্থক নিহত ও শতাধিক আহত হন। নিহতরা হলেন কিশোরগঞ্জের মোহাম্মদ আমিনুল ইসলাম বাচ্চু, দক্ষিণখানের বেড়াইদ এলাকার মোহাম্মদ বেলাল ও বগুড়ার তাইদুল ইসলাম। এদিকে আহতরা গাজীপুরের আহসান উল্লাহ মাস্টার মেডিকেল ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে টঙ্গী এলাকায় সেনা সদস্য ও 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সচিবালয়ে সাতপন্থীদের মাঠ ছাড়ার আহ্বান জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন সাতপন্থীদের অনুসারী রেজা আরিফ। এদিকে জনস্বার্থে কামারপাড়া, আবদুল্লাপুর, উত্তরা 10 ও তুরাগ তীরে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। আমাদের গাড়ি আটকিয়ে গ্লাস ভেঙে আক্রমণ করা হয়েছে সাথীদের উপর। অনেকে আহত অবস্থায় রাত 3টা, সাড়ে 3টার মধ্যে আমাদের এই এলাকায় প্রবেশ করলেন। ঠিক সাড়ে 3টা থেকে 4টার মধ্যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হইল, ইট পাটকেল নিক্ষেপ করা হইল, এরপর লাঠির মাথায় মশাল আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হইল। আরো জানাতে টঙ্গী থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, সকাল থেকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক দেখছিলাম, এখন এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে? আপনার তো জুবায়েরপন্থী ও সাতপন্থী দুই পক্ষের সাথে কথা হয়েছে, তারা কি বলছেন এবং ডিএমপি আসলে কি নির্দেশনা দিয়েছে পরিস্থিতি শান্ত রাখতে? দেখুন, পরিস্থিতি শান্ত রাখতে একেবারেই বলা যায় যেটা 144 ধারা জারি করা হয়েছে এই ইজতেমা ময়দান এবং তার চারপাশের যে সকল সড়ক রয়েছে, এবং সেই জায়গায় একদম স্পষ্ট করে বলা হয়েছে কোনো সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, কোনো অবস্থান, কোনো কিছু করা যাবে না। তার মানে যারা এখানে অবস্থান করছিলেন তারা এখানে দুপুর 2টার পর থেকে আর থাকতে পারবেন, এবং সেই বিষয়টি অনেকেই জানার পর থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সকলেই কিন্তু বের হওয়া শুরু করেছেন এবং এখানে যারা অবস্থান করছিলেন তারা কিন্তু চলে যাওয়া শুরু করছেন। আমরা দেখেছিলাম বেলা 11টা থেকেই পুলিশ সংখ্যায় কম থাকলেও র্যাব এবং বিজিবির সদস্যরা এখানে উপস্থিত ছিল, এবং 11টা থেকে সেনাবাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু এখানে রয়েছেন। যখনই ঘোষণা দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে যে এই এলাকাটিকে 144 ধারা জারি করা হয়েছে, তারপর থেকে আমরা দেখেছি যে সেনাবাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু বেড়ে গেছে, এবং এই সড়কটিতে যান চলাচলও কিছুটা সময় বন্ধ ছিল, একটি পাশ বন্ধ রেখে একটি পাশ খোলা রাখা হয়েছিল। এখন কিন্তু সড়কে যান চলাচল চলছে, তবে সেটিকে একটু নির্দিষ্ট সংখ্যক জায়গাতে করে দেওয়া হয়েছে, এবং সবাই যাতে নির্বিঘ্নে বের হয়ে যেতে পারে সেই বিষয়টি নিশ্চিতের লক্ষ্যে তারা কাজ করছেন। তারা যেটি বলছেন, যারা এখানে আছেন তাদেরকে উদ্দেশ্য করে, যেহেতু সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে এবং সচিবালয়ে দুই পক্ষ বসেছিলেন, তারপরেই সিদ্ধান্ত এসেছে যে এখানে 144 ধারা দেওয়া হবে, এখানে কেউ থাকতে পারবে না, যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে তারই প্রেক্ষিতে মূলত এই সিদ্ধান্ত। এবং এখন যারা একটু দেখানোর চেষ্টা করছে যে এখন কিন্তু সকলেই এখান থেকে বের হয়ে যাচ্ছেন। তারা যেটা বলছেন, যেহেতু জুবায়েরপন্থীরা তারা 4 দিনের জোর ইজতেমা করেছিলেন, তারাও চেয়েছিলেন তারাও যাতে সেই জোর ইজতেমাটা করতে পারেন, কিন্তু যেহেতু তারা সেটি করতে পারলেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সেই সুযোগটি দেওয়া হয়নি, তাই তারা বলা যায় অনেকটা আক্ষেপ নিয়ে তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছেন। তারা বলছেন যেহেতু একটি পক্ষ পেরেছে তারা কেন পারল না, এটি নিয়ে আক্ষেপ তাদের মধ্যে রয়েছে। তবে যেহেতু বিশ্ব ইজতেমার সামনে রয়েছে সেই দিনটিকেই তারা এখানে আসতে চাইছেন। তারা যেটি বলছেন সরকারের সিদ্ধান্তকে তারা আসলে মেনে নিয়েছেন। এরপরও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, কারণ সচিবালয়ে একটি বৈঠক হওয়ার কথা ছিল, সেটি এখনো চলছে বা শেষ পর্যায়ে রয়েছে। এরপরই হয়তো পরবর্তী যে নির্দেশনা, পরবর্তী যে সিদ্ধান্ত সেই বিষয়ে হয়তো জানা যাবে। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। এদিকে টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে জুবায়ের ও সাতপন্থীদের সংঘর্ষের পর আহতদের ঢাকা মেডিকেলে আনা হলে সেখানে আরেক দফা সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হন অন্তত 40 জনকে সকালে ঢাকা মেডিকেলে আনা হয়। এরপর হাসপাতালে সাদের সমর্থকদের উপর জুবায়েরপন্থীরা হামলা চালায় বলে অভিযোগ করেন আহতরা। সংঘর্ষ বন্ধে পুলিশের পাশাপাশি হাসপাতালে সেনা সদস্যদের মোতায়েন করা হয়। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সামনে পাইছে ওরা বেশ পড়ে আছে, যাদের একজন আরেকজন চিনে, কিন্তু আলেম গ্রুপের কেউ চিনতে পারে নাই, যার জন্য কি ওরা ইচ্ছা করে ওদেরকে মারছে। ঘুমের চোটে গিয়া মনে করেন পিছের থেকে গিয়া ঘুমন্ত অবস্থা মাথার ভিতরে আঘাত করছে। তারা এরকম এই বাংলাদেশের ভিতরে তাবলীগ জামাতকে ধ্বংস করার জন্য এরকম ষড়যন্ত্র করতেছেন। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, রেজ্জাকুল হায়দার সহ 5 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। সকালে রায় দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তারের বেঞ্চ। এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। বাকি 6 জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দেয়া হয়েছে 10 বছর করে জেল।
6 নভেম্বর শুরু হওয়া এই শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিসান। আসামি পক্ষে শুনানি করেছেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান, মোহাম্মদ আহসান ও শিশির মনির। এছাড়া পলাতক আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন হাসনা বেগম। 2014 সালে 30 জানুয়ারি 10 ট্রাক অস্ত্র আটকের 2 মামলার মধ্যে চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 14 আসামিকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল 1। 4 জন খালাস পেয়েছেন যারা কন্টেস্ট করেছেন, 1 জন খালাস পেয়েছেন যিনি পলাতক ছিলেন, নুরুল আমিন। এছাড়াও 2টো আপিল এবেটেড হয়ে গেছে, জনাব মতিউর রহমান নিজামী এবং জনাব আব্দুর রহিম, ওনাদের আগেই মৃত্যুবরণ করেছেন। পরেশ বড়ুয়া ওনার সেন্টেন্স ওটা আপনার ওই ডেথ থেকে ওটা কমিউট করে ওটাকে লাইফ আনা হয়েছে, আর বাকি যারা তাদেরকে আপনার ডেথ রেফারেন্স রিজেক্ট করে তাদেরকে কমিউট 10 বছরে আনা হয়েছে। নির্বাচনী রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি। সরকার আন্তরিক হলে 4 থেকে 6 মাসের মধ্যেই ভোট দেওয়া সম্ভব বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর করাইলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। এ সময় গণতান্ত্রিক যাত্রায় কৌশলী না হতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান তার। দেশবাসী ভোটের অপেক্ষায় আছে দাবি করে যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন আয়োজনের তাগিদও দেন এই বিএনপি নেতা। বলেন, সরকারের নানা সংস্থার ব্যর্থতায় সীমান্ত পাড়ি দিয়ে পালিয়েছে ফ্যাসিবাদের অনেক দোসর। এতে যারা সহায়তা করেছে তাদের চিহ্নিত করতে হবে। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরা প্রসঙ্গে বলেন, এটি দেশ ও জাতির জন্য ইতিবাচক ঘটনা। নির্বাচনের রোডম্যাপ জনগণ প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে। সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। যে ঘোষণাটা এসছে গতকালকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সচিব দিয়েছেন, সেটা ওনার ভাষণেরই একটি অংশ ছিল। আমরা D8 সম্মেলনে যোগ দিতে রাতে মিশরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার জানান, মিশরের রাষ্ট্রপতির আমন্ত্রণে এই সফর করছেন তিনি বলেন, D8 সম্মেলন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। অর্থনীতিতে গতি আনতে এই সম্মেলন সহায়ক ভূমিকা পালন করবে। সম্মেলনে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। 8টি উন্নয়নশীল মুসলিম দেশের D8 শীর্ষ সম্মেলনে আয়োজক মিশর ছাড়াও তুরস্ক, ইন্দোনেশিয়া, ইরান ও পাকিস্তানের সরকার প্রধানরা যোগ দেবেন। এছাড়া আগামীকাল কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF এর নেতা মাইকেল চাকমা। সকাল 9টার দিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে এই মৌখিক অভিযোগ দায়ের করেন তিনি। চিফ প্রসিকিউটর জানান, আইনের বিধান অনুযায়ী এই মৌখিক অভিযোগ আমলে নিয়েছে প্রসিকিউশন। অভিযোগ বিস্তারিত লিখিতভাবে দেওয়ার পর তদন্ত কাজ শুরু করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম ও তার সহধর্মিনী অধ্যাপক রেহনুমা আহমেদকে সঙ্গে নিয়ে বুধবার সকাল 9টার কিছু আগে ট্রাইব্যুনালে আসেন মাইকেল চাকমা। তার অভিযোগ, 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে 5 বছর 4 মাস কয়েক জায়গায় গুম করে রাখা হয় তাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় গুম করা হয়েছে বলে দাবি মাইকেল চাকমার। তিনি বলেন, 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 2 দিন পর 7ই আগস্ট ভোরে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। বেশ কয়েকবার জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কারা, কিন্তু যখন আমি প্রশ্ন করি ওরা রেগে যায় এবং তারা বলে যে আপনি যে প্রশ্ন করছেন দ্বিতীয়বার কাউকে আর প্রশ্ন করবেন না, এটা করলে আপনাকে ভুল বুঝবে এবং আপনার দুর্ভোগ বাড়বে আরো, মানে সেগুলো তারা বলছে। কিন্তু আমাকে যখন জিজ্ঞাসাবাদের সময় নিয়ে যেত তখন আমাকে হ্যান্ডকাপ পরিয়ে দিত এবং চোখ বাঁধা থাকতো। তাকে রাখা হয়েছিল সেই সব ব্যাপারে তিনি আমাদের কাছে আজকে মৌখিকভাবে জানিয়েছেন এবং এই জানানোর মধ্য দিয়ে আমরা ওনার এই বক্তব্য থেকে নিশ্চিত হয়েছি যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, যেটা গত সরকারের আমলে সিস্টেম্যাটিক ওয়েতে করা হয়েছে, সেগুলো শিকার তিনি হয়েছিলেন। ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে লুট করেছে আওয়ামী লীগ, অভিযোগ করেছেন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তথ্য জানান উপদেষ্টা।
প্রবাসী শিক্ষার্থী যেন দেশে যোগ্যতা অনুযায়ী কাজ পান সে লক্ষ্যে কাজ করছে সরকার, জানান যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসীদের নিয়ে এই আয়োজন। কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হয় সম্মাননা। অনুষ্ঠানে প্রবাসীরা পাসপোর্ট, ব্যাংকিং ও দেশে টাকা পাঠানো নিয়ে জটিলতা ও দূতাবাসের নানা অসহযোগিতার কথা তুলে ধরেন। টাকা পয়সা যেসবগুলো দেশে পাঠাইছি আসলে আমি সবগুলোই বৈধ পথে পাঠানোর চেষ্টা করেছি যাতে আমাদের দেশ উপকৃত হয়। যারা দক্ষ কর্মী আছে সবাই এই সরকারিভাবে বিনা খরচে গিয়ে নিজে স্বাবলম্বী হতে পারে এবং নিজের ফ্যামিলিকেও আরো সাপোর্ট করতে পারে। আমি এই জন্য সবাইকে আহ্বান জানাবো। বেশি টাকায় বিদেশ থেকে বিশেষজ্ঞ কর্মী না এনে বাংলাদেশি প্রশিক্ষিত প্রবাসীদের দেশে আনার আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যারা বিভিন্ন দেশে পড়াশোনা করছেন কিংবা কাজ করছেন তাদের সিভিগুলো থাকবে এবং আমরা আহ্বান করব দেশের যারা বাইরে পড়াশোনা করে এক্সপার্ট হয়েছেন এবং তারাও অন্যদের থেকে কোনোভাবেই কম নয়, তাদেরকে আপনারা সেখানে হায়ার করতে পারেন এবং সরকারি বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রেও আমরা তাদেরকে হায়ার করার দিকটি বিশেষভাবে গুরুত্ব দিব। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা বলেন, ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করেছে আওয়ামী লীগ। পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স 26% বৃদ্ধি পেয়েছে। যত রেমিটেন্স যোদ্ধা আছেন পৃথিবীর 176টা দেশে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা আছেন। প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে, আর ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। উপদেষ্টা বলেন, দূতাবাসগুলো ঠিকমতো কাজ না করায় প্রবাসীদের হয়রানির শিকার হতে হয়, যার দায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দন দাস সহ 10 আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। চট্টগ্রামের 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে নির্দেশ দেন। নিহত সাইফুলের ভাইয়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তার দেখানো হয়। সকালে কড়া নিরাপত্তায় 10 আসামিকে আদালতে হাজির করা হয়েছে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত মঞ্জুর করেন। গত 26শে নভেম্বর চট্টগ্রামের আদালত চত্বরে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেই ঘটনায় নিহত আইনজীবী সাইফুলের ভাই বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেন। রাজধানীর কাপ্তান বাজারে মুরগির মার্কেটের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি ও যৌথ বাহিনী। শিক্ষার্থীরা উচ্ছেদে যোগ দিলে তাদের উপর হামলা চালায় অবৈধ দখলদার ও ব্যবসায়ীরা। এ সময় আহত হন বেশ কয়েকজন। সড়ক দখল করে মুরগির ট্রাক রাখায় 5 ব্যবসায়ীকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। উচ্ছেদ অভিযান ঘিরে মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকার কাপ্তান বাজার। অবৈধ স্থাপনা অপসারণের সময় ছাত্রদের ধাওয়া দেয় মুরগি মার্কেটের ব্যবসায়ী ও দখলদাররা। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। দুপক্ষের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। মার্কেটের কয়েকজনকে আটক করে যৌথ বাহিনী। পুরাটা নিয়ন্ত্রণ করে একটা চাঁদাবাজ সিন্ডিকেট। এই ব্যাপারে আমরা মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, পুলিশ, আর্মিকে 2 মাস ধরে অবহিত করছি। আজকে এসে উচ্ছেদ করা হয়েছে। পুলিশ আর আর্মির সামনে ন্যাক্কারজনকভাবে আমাদের ছাত্র ভাইকে আক্রমণ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করতেছে, এমন অবস্থায় ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় কিছু অতি উৎসাহী জনতা আতঙ্কিতভাবে আমাদের হামলা করছে। রাতে সংঘর্ষের সূত্রপাত হয় কাপ্তান বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ ঘিরে। সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গার বাইরে সড়ক আটকে রাখা হয় শত শত মুরগির ট্রাক। এতে প্রতিদিন তৈরি হয় যানজট। অবৈধ দখল উচ্ছেদে রাতে অভিযানে নামে যৌথ বাহিনী এবং দক্ষিণ সিটি। এতে যোগ দেয় ছাত্ররা। ব্যবসায়ীদের দাবি, সিটি কর্পোরেশনকে ভাড়া দিয়েই এখানে ব্যবসা করেন তারা। যেটা সিটি কর্পোরেশন আমরা টাকা দিই, আমরা অন্য কারো টাকা দিই না। সিটি কর্পোরেশন জি জি টাকা দেন, জি কত টাকা দেন? 1 লক্ষ কত টাকা প্রতিদিন জমা হয় সিটি কর্পোরেশনে যে খাসের জন্য। এই টাকাটা কে নেয়? সিটি কর্পোরেশন নেয়। নামটা কি? নামটা তো জানি না। তবে নগর কর্তৃপক্ষের দাবি, ইজারার মেয়াদ শেষ হওয়ায় খাস কালেকশন হচ্ছে। তবে অবৈধ স্থাপনার জন্য কোনো অনুমোদন বা টাকা নেওয়া হয় না। মুরগিবাজি স্থাপনের জন্য জায়গা ইজারা দেওয়া আছে, সেটির বাইরে কোনোভাবেই কেউ যেন প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে এবং রাস্তা যেন সম্পূর্ণরূপে ফ্রি থাকে, জনগণের জন্য চলাচলের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত থাকে, সেটি যেন কোনোভাবেই প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, সেই জন্য আমরা এই অভিযানটা পরিচালনা করেছি এবং ভবিষ্যতে নিয়মিতভাবেই এই অভিযান পরিচালিত হবে ইনশাআল্লাহ।
সড়ক আটকে অবৈধভাবে মুরগি ভর্তি ট্রাক রাখায় 5 ব্যবসায়ীকে মোট 25,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া সড়ক আটকে ট্রাক না রাখতে মুচলেকা দিয়েছে ব্যবসায়ীরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জুবাইরপন্থীদের সাথে বৈঠক শেষে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেখানে 144 ধারা জারি করা হয়েছে। তো আমরা মনে করি যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপ নিয়েছে, আমরা সেই পদক্ষেপের সাথে আমরা তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। তবে সেখানে ইজতেমার মাঠে যেহেতু আমাদের আলেমুল আমাদের নেতৃত্বেই আজ প্রায় 7 বছর ধরে ইজতেমার মাঠ সারা বছর পরিচালিত হয়, শুধুমাত্র তাদের সাতপন্থীদেরকে ইজতেমা করার জন্য সিদ্ধান্তের আলোকে 4-5 দিনের জন্য তাদেরকে মাঠ দেওয়া হয় এবং তারা মাঠ ইজতেমা শেষে আবার প্রশাসনের মাধ্যমেই আবার আমাদের কাছে আলেমুল আমাদের কাছে মাঠ হস্তান্তর হয়। সেই হিসাবে সেই মাঠে বিপুল পরিমাণ সামানাপত্র রয়েছে, কয়েকশো কোটি টাকার সামানপত্র যেগুলো ইজতেমার কাজে ব্যবহার হয়ে থাকে। তো সেই সকল সামানাপত্রগুলো সেখানে পাহারাদারি করার জন্য, সংরক্ষণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের স্বেচ্ছাসেবক দলও সেখানে তারা কর্মরত থাকবে। সেখানে আগামী দিনে ইজতেমার জন্য যেইভাবে কাজ করতে হয়, ইজতেমার যেহেতু সময় ঘনিয়ে আসছে, বিপুল আয়োজন, সেই যথাসময়ে যথাযথভাবে ইজতেমা সম্পন্ন করার জন্য যা প্রস্তুতির প্রয়োজন সেই প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে প্রশাসন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে, সেই আশ্বাস তারা দিয়েছেন। সেই সাথে আমাদের জোরালো একটা দাবি, সেটা হলো এই যে উপর্যুপরি সন্ত্রাসী হামলার মাধ্যমে সাতপন্থীরা যে মেসেজটা, যে বার্তাটা বাংলাদেশকে দিয়েছে, আমি শুধু বলবো না যে আমাদেরকে দিয়েছে, বরং বাংলাদেশকে দিয়েছে, সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রের প্রতি তারা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। গত 2 দিন যাবৎ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের, রাষ্ট্রের প্রতিটি এজেন্সি, সংস্থা এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মিটিং, আলাপ আলোচনা হচ্ছিল যে একটা আলোচনার মাধ্যমে মীমাংসা হবে, দাবি দাবা যাই থাকুক সবটাই আলোচনার মাধ্যমে মীমাংসা হবে। এবং আজকে সকাল 11টা এবং 12টায় পূর্ব নির্ধারিত বৈঠকের ঘোষণা ছিল, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে বৈঠকের আয়োজনও ছিল এবং সেই আয়োজনেই চূড়ান্ত হওয়ার কথা বৈঠকের মধ্যে। এবং গত রাত্রেও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ তারা তাদের সাথে আলোচনা করেছিল এবং শেষ রাতে তারা আমাদের সাথে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে তাদের প্রতিনিধি দল কাকরাইলে আলেমদের সাথে এবং মুরব্বীদের সাথে তারা বৈঠকে তারা সেখানে নিমগ্ন ছিল, বৈঠকরত ছিল। ইন দ্য মিন টাইম সেখানে হামলাটা হয় এবং তখন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা ফোনে সাতপন্থীদের শীর্ষ নেতৃবৃন্দকে রিকোয়েস্ট করে যে আপনারা কোনোভাবেই এখানে কোনো পারমিশন ছাড়া, সরকারের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি যেন সেখানে প্রবেশ না করে ইজতেমার মাঠে। কিন্তু তাদের সবাইকে উপেক্ষা করে, সকল সিদ্ধান্তকে উপেক্ষা করে তারা এভাবে সন্ত্রাসী কায়দায় সেখানে প্রবেশ করে এরকম ঘুমন্ত মানুষদেরকে এভাবে হতাহত করে তারা বাংলাদেশের ব্যাপারে সারা পৃথিবীর সামনে যে মেসেজটা দিতে চাচ্ছে আজকে বাংলাদেশ বিরোধী শক্তি, আমাদের কাছে এটা স্পষ্ট যে তারা সেই শক্তিরই দোসর হিসেবে এখন ভূমিকা পালন করছে। কাজেই এই অপশক্তিকে প্রতিহত করা আমরা মনে করি যে শুধুমাত্র আলেমুল আমাদের কাজ নয়, এটি বাংলাদেশের রাষ্ট্র এবং প্রশাসনেরও কাজ। সচিবালয়ে জুবাইরপন্থী নেতা মামুনুল হক ব্রিফিং করছিলেন, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। পরবর্তী খবরে যাচ্ছি। মিশরের কায়রোতে কাল শুরু হচ্ছে 11তম D8 শীর্ষ সম্মেলন। সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার ও টেকসই উন্নয়নে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির রূপরেখা তৈরিতে জোর দেওয়া হবে এবারের সম্মেলনে। এদিকে সম্মেলনে আগামী 1 বছরের জন্য জোটের সভাপতির পদ গ্রহণ করবে ইন্দোনেশিয়া। এছাড়া শীর্ষ সম্মেলন শুরুর আগে আজ পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের 21তম অধিবেশন অনুষ্ঠিত হবে। D8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন, যা ডেভেলপিং 8 নামেও পরিচিত। 1997 সালে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত হয় D8। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।